নমস্কার, আমি সৌমেন সরকার। আর আপনারা দেখছেন ক্যাম্পাস প্লাস চ্যানেলের একটি নতুন প্রতিবেদন। আজকাল টিভি, খবরের কাগজ বা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়া চ্যানেলে যান, দেখবেন যে ইসরায়েল এর যে বর্তমান ঘটনাবলী সেটা কিন্তু একটা বিশাল জায়গা দখল করে রেখেছে। আমাদের কিছু চ্যানেল আছে যারা কিন্তু বলছে তারা গ্রাউন্ড জিরো থেকে রিপোর্টিং করতেই পারে, কিন্তু আমি বেশ কিছু প্রশ্ন আমার ভেতরে আছে, যে প্রশ্নগুলো উত্তর কিন্তু এই চ্যানেলগুলো থেকে আমি খুঁজে পাচ্ছি না। সেটা হচ্ছে যে হঠাৎ এই ঘটনাটা ঘটলো কেন? আজ পর্যন্ত কেউ শুনেছে? গত 50 বছরের ঘটনা বলছি, যে ইসরায়েলিরা দ্বিতীয় মহাযুদ্ধের সময় যে হলোকাস্ট হয়েছিল জার্মানিতে, তারপরে এই ধরনের বীভৎস মার খেয়েছে। এবং এই মার খাওয়াটাকে যেমন একদল আছেন যারা এতে খুবই দুঃখিত হয়েছেন, কারণ প্রচুর লোক মারা গেছে, আবার আরেক দল যার পর নাই খুশি। কেন না, ইসরায়েলের যে একটা মিথ আছে ইনভিনসিবিলিটি, সেটা কিন্তু এবারে মার খেয়েছে। এবং অবভিয়াসলি এই দুটো ভিউয়ের মধ্যে হয়তো কিছুটা সার্বত্য আছে, কিন্তু তার থেকেও যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে এই জিনিসগুলো কেন ঘটলো, এর পিছনের ইতিহাসটা তো জানা দরকার। শুধু তো বর্তমানের যে গ্রাউন্ড রিপোর্টিং এর যে ট্যাঙ্ক, ভাঙা বাড়ি, শিশুর ক্রন্দন বা বুক চাপড়ানোর সিন, এইগুলো দেখে টিআরপি থাকতে পারে, কিন্তু এতে করে কিন্তু মানুষের জ্ঞান কিন্তু বাড়ে না। তো আমরা সবাই অল্প বিস্তর এই নামগুলোর সঙ্গে একটু পরিচিত হয়েছে: ইসরায়েল, ওয়েস্ট ব্যাংক, গাজা স্ট্রিপ, তারপরে হামাস, এই সমস্ত। এটা সম্পর্কে আমাদের একটু তো না জানলে এই ঘটনাবলীকে তো ফলো করা মুশকিল। তা আমি যে জানাচ্ছি ব্যাপারটা মোটেই তা নয়, আমি নিজেই নিজেকে কিছু প্রশ্ন করেছি এবং তার উত্তর খোঁজার চেষ্টা করছি এবং সেটা এখানে শেয়ার করে নিচ্ছি। প্রথমেই দেখা যাক যে ইসরায়েল যে কান্ট্রিটা, এটা কখন কিভাবে এলো। ইসরায়েল কিন্তু গঠিত হয়েছে 1948 সালের 14ই মে। এটা গঠিত হওয়ার পিছনে কারণটা কি? ইসরায়েল তো একটা নতুন দেশ তুলনামূলকভাবে। ভারত যেমন একটা প্রাচীন দেশ, কি রাশিয়া, কি ফ্রান্স, কি জার্মানি, তার তুলনায় ইসরায়েল তো একটা নবীন দেশ। এই দেশটা কি করে এলো? বিখ্যাত যে ফিল্ম মেকার স্টিভেন স্পিলবার্গের যারা শিন্ডলার্স লিস্ট দেখেছেন, তারা হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন যে হিটলারের আমলে ইহুদিরা কিভাবে তাদের কিরকম নিধনযজ্ঞ হয়েছিল, যেটাকে বলা হলোকাস্ট। বলে নাকি যে জার্মানি হচ্ছে ইহুদিদের সেকেন্ড হোম। পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ইহুদি কিন্তু জার্মানিতেই ছিল, এবং এই ইহুদিদের কল্যাণে জার্মানির কিন্তু প্রচুর উন্নতি ঘটেছে। এবং বহু নোবেল লরিয়েট যে জার্মান সায়েন্টিস্ট বা বিভিন্ন দেশে, শুধু জার্মানি কেন অন্যান্য দেশেও ইহুদিরা রয়েছেন, তারা কিন্তু তাদের স্বকীয়তার নিদর্শন কিন্তু সব জায়গাতেই রেখেছেন। সেইভাবে বলতে গেলে ধর্মীয় ভিত্তিতে না বললেও একটা ব্যাপার চলেই আসে যে ইহুদিদের যে জ্ঞান চর্চা, সেটা অতিশয় উৎকৃষ্ট শ্রেণীর, এবং জার্মানি তার সুফল পেয়েছে। এবং এই হলোকস্টের পরে যে এক্সোডাস ফ্রম জার্মানি হয়েছে, তার ফলে আমেরিকা থেকে শুরু করে আরো অনেক দেশ কিন্তু উপকৃত হয়েছে।
এই ইহুদিরা তাদের তো নিজস্ব একটা বাসস্থান প্রয়োজন। সেই বাসস্থানের সন্ধানে তারা বিভিন্ন জায়গাতে যদিও ঢু মেরেছিল, কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণে পশ্চিমী দুনিয়া কিন্তু মনে করেছিল যে প্যালেস্টাইনে, যেখানে ইহুদিরা মনে করে যে তাদের যে ধর্মগুরু আব্রাহাম জন্মেছিলেন, সেখানেই তাদের একটা হোম থাকা উচিত, এবং সেই হিসাবেই কিন্তু এই ইসরায়েল কান্ট্রিটা গঠিত হয়েছিল। তো প্যালেস্টাইনের যে হিস্ট্রি, যেটা দেখা যাচ্ছে যে এটা ছিল একটা ব্রিটিশ কলোনি, এবং ইসরায়েলের গঠন এবং ওই প্যালেস্টাইন থেকে ইংল্যান্ডের বিদায় দুটো কিন্তু প্রায় একই সময়তে হয়েছিল। 1947 সালে জাতিসংঘ কিন্তু একটা প্রস্তাব নেয়, যেটাকে বলে ইউএন রেজলিউশন 1981। তারা সেখানে বলে যে এই যে প্যালেস্টাইন থেকে যখন ব্রিটিশরা বেরিয়ে যাবে, তখন সেখানে 3টি রাষ্ট্র গঠিত হবে। কি কি? না, ইন্ডিপেন্ডেন্ট আরব, যেখানে প্যালেস্টাইনীয় অরিজিনাল যারা থাকবেন। দ্বিতীয় হচ্ছে একটা জিউ স্টেট, যেটা এখনকার ইসরায়েল। এবং তৃতীয় হচ্ছে একটা সিটি অফ জেরুসালেমের জন্য একটা ইন্টারন্যাশনাল রেজিম। তো হোয়াই দিস স্পেশাল মেনশন অ্যাবাউট সিটি অফ জেরুসালেম? এর একটা কারণ হচ্ছে যে সিটি অফ জেরুসালেম এটা অন্তত 3টে প্রধান ধর্ম পৃথিবীতে যেটা আছে, যেমন ধরুন ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম, এদের সবারই নাকি হোম। কিরকম? ইহুদিরা মনে করেন যে আব্রাহাম, যিনি এই ধর্মের প্রবক্তা, তিনি এখানেই জন্মগ্রহণ করেছেন, অতএব, এবং তার যে ছেলে আইজাকের ছেলে হচ্ছে জ্যাকবের নাম নাকি দেওয়া হয়েছিল ইসরায়েল। অতএব এই জায়গাটার উপর ইসরায়েলের একটা বিশেষ অধিকার আছে। আবার খ্রিস্টানদের ব্যাপার দেখুন, খ্রিস্টানরা বলেন যে যীশু খ্রিস্ট এইখানেই ক্রুশবিদ্ধ হয়েছিলেন এবং এইখান থেকে তার স্বর্গারোহণ, অতএব জেরুসালেম শহরটা তাদের। আর মুসলিমরা কি বলেন? মুসলিমরা বলেন যে মুহাম্মদ তার স্বর্গারোহণের আগে এই শহরে পদার্পণ করেছিলেন এবং অনেকজনকে দীক্ষাও দিয়েছিলেন। অতএব জেরুসালেম শহরটার একটা অন্য গুরুত্ব আছে, সেই জন্যই এই শহরটাকে একটুখানি আলাদাভাবে ট্রিট করার কথা ভাবা হয়েছিল। তো যাই হোক, ইসরায়েল 1948 সালের 14ই মে স্বাধীনতা ঘোষণা করার পরেই কিন্তু সেখানে যুদ্ধ বেঁধে গেল। যুদ্ধ কেন বাঁধল? না, আরবরা কখনোই চায়নি যে সেখানে এরকম একটা ইহুদি রাষ্ট্র গঠিত হোক। আরবদের যে সদস্য দেশগুলো, তারা কিন্তু নিজেদের মধ্যে সবসময় হানাহানি চলছে, কিন্তু এই ব্যাপারে তারা হঠাৎ এক হয়ে গেছিল এবং যেটাকে বলে জায়গা খাবলা খাবলি করে যে যার নিজের মতো দখল করা শুরু করলো। এবং প্যালেস্টাইন বলে যে একটা রাষ্ট্র গঠন করার কথা ছিল ইউএনওর সনদ অনুযায়ী, সেই জিনিসটাই কিন্তু আর হলো না। তবে 1950 সালের পর, 1949 সাল থেকে বেশ কিছু যুদ্ধ হয়ে যাওয়ার পর তো মোটামুটি একটা ওয়ার্কিং অ্যারেঞ্জমেন্ট এলো যে যে যার নিজের মতো জায়গাগুলোকে দখল করে রাখলো। তো এই ব্যাপার তো বেশি দিন চলতে পারে না, তা সেই জন্য আবার যুদ্ধ শুরু হলো। এবার এটাকে বলে 6 ডে ওয়ার। এই 6 ডে ওয়ারটা কি ব্যাপার? না, এটা 1967, এটা
সালেই কিন্তু এই যুদ্ধটা হয়েছিল এবং তাতে 7.5 লক্ষ লোক কিন্তু প্যালেস্টাইন থেকে বেরিয়ে গেল, যেতে বাধ্য হলো, তারা এই যুদ্ধটা নিতে পারেনি। এবং যে জায়গাটা পড়ে রইল সেটাকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক আর আরেকটা হচ্ছে গাজা স্ট্রিপ। হোয়াট ইজ ওয়েস্ট ব্যাংক? ওই যে আগে বলছিলাম না যে সবাই এই আরব দেশগুলো যে তথাকথিত যে প্যালেস্টাইন যে ভূখণ্ডে হওয়ার কথা তার বিভিন্ন অংশ তারা কবজা করে নিয়েছিল। তা জর্ডনের নদীর এবং এপারে যে ইসরায়েল তার যে অংশটা সেটাকেই বলছে ওয়েস্ট ব্যাংক। এটা জর্ডন দখল করে নিল। সিরিয়া সেইভাবে কিছু এখান থেকে কবজা করতে পারেনি। মিশর কবজা করে নিল গাজা স্ট্রিপ। এবং তারপরে ওই 6 দিনের যুদ্ধের পর তারপরে কিন্তু এই ব্যাপারটাই চলছিল। 1967 সালে কিন্তু আবার যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধ শুরু হওয়ার ফলে ইসরায়েল জর্ডনের কাছ থেকে নিয়ে নিল ইস্ট জেরুজালেম এবং ওয়েস্ট ব্যাংক। সিরিয়ার কাছ থেকে নিয়ে নিল গোলান হাইটস এবং ইজিপ্টের কাছ থেকে নিয়ে নিল তো গাজা স্ট্রিপ। তা এইভাবেই চলছিল এবং সে দেশের চেহারাটা কিন্তু যদি ইসরায়েলের যদি এখনকার চেহারা দেখবেন উল্টো বয়ের মতো একটা। একদিকে দক্ষিণ দিকে রয়েছে মিশর আর উত্তর দিকে রয়েছে জর্ডান এবং লেবানন, সিরিয়াও রয়েছে। তো সব সময় এটা সেটা নিয়ে তো খুঁটিনাটি মানে ব্যাপার ট্যাপার নিয়ে তো এদের মধ্যে যুদ্ধ বিগ্রহ তো লেগেই ছিল। কিন্তু 1979 সালে একটা ক্যাম্প ডেভিড বলে একটা চুক্তি হয়। হোয়াট ইজ ক্যাম্প ডেভিড চুক্তি? ক্যাম্প ডেভিড চুক্তিটা কিন্তু আপনাদেরকে বলি, এটা হয়েছিল কিন্তু 1978 সালে। তো ইসরায়েল দেখেছিল যে তাদেরও একটু শান্তি প্রয়োজন এবং তার যে পশ্চিমী অভিভাবকরাও মনে করেছিল ইসরায়েলকে কিছুটা শান্তি দেওয়া দরকার। তা সেই জন্য ইসরায়েল কিন্তু শান্তি চুক্তি আলোচনার জন্য বসে জিমি কার্টারের আমলে মিশরের সঙ্গে। কেন না, মিশর ছিল সব থেকে পোটেন্ট এনিমি। তো মিশরের যে তখন রাষ্ট্রপ্রধান ছিলেন আনোয়ার সাদাত এবং ইসরায়েলের তখনকার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিলেন মেনাহেম বেগিন এবং আনোয়ার সাদাত তারা মিলে একটা চুক্তি করলেন। প্রেসিডেন্ট জিমি কার্টারের যে খামার বাড়ি ছিল ক্যাম্প ডেভিডে, তা সেই ক্যাম্প ডেভিডে তারা একটা চুক্তি করেন। তার চুক্তিতে ঠিক হয় যে ইসরায়েল এবং মিশর বা ইজিপ্ট তারা কিন্তু গাজা স্ট্রিপ থেকে সরে আসবে এবং বদলে প্যালেস্টিনীয়দের জন্য সেখানে কিন্তু একটা আলাদা তাদের সেলফ ডিটারমিনেশনের একটা ব্যবস্থা করে দিতে হবে, প্যালেস্টাইনিয়ান অথরিটি PA। এবং এই চুক্তি করার জন্যে কিন্তু এই মেনাহেম বেগিন এবং এই আনোয়ার সাদাত এরা দুজনে কিন্তু 1978 সালে তারা নোবেল পুরস্কার পান শান্তি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারটা বেশি দিন স্থায়ী হয়নি। মুসলিম যে জেহাদিরা তারা বলেছে যে গাজা স্ট্রিপ থেকে সরে আসার অর্থ হচ্ছে ইহুদিদের কাছে আত্মসমর্পণ। অতএব তারা কিন্তু আনোয়ার সাদাতকে গুলি করে মারে। তো এবারে দেখুন যে একজন যিনি শান্তি চুক্তিতে সই করেছিলেন তিনি কিন্তু এই র্যাডিক্যালদের হাতে মারা গেলেন। তারপরে ব্যাপারটি কি দাঁড়ালো? তারপর ইসরায়েলের ফার্স্ট গাজার উপরে সাংঘাতিকভাবে চেপে বসলো, সেখানে ব্লকেড শুরু হয়েছিল। কিন্তু সেখান থেকেই
এক নতুন নেতা উঠে আসেন প্যালেস্টিনীয়দের জন্য। তার নাম আমরা সবাই ইতিহাসের বইও দেখেছি বা এখনো শুনি, ইয়াসার আরাফাত। ইয়াসার আরাফাতকে সবাই বলেন যে তিনি অত্যন্ত একজন মুক্তিকামী মানুষ এবং হি ইজ এ সেকুলার পারসন। ওখানে বিভিন্ন ধর্মের এত সমস্ত লোকজনের সমাবেশ যে সেখানে একমাত্র সেকুলারিজম ছাড়া অন্য কোনো রকম যে ধর্মীয় যে জেহাদি গোষ্ঠীদের পক্ষে সেখানে কিন্তু সবাইকে মানিয়ে নেওয়া সম্ভব না। এবং অনেকেই বলেন যে আরাফাত নাকি রাজনৈতিক চিন্তায় কিছুটা বামপন্থী। মূলত তারই প্রচেষ্টাতে আরব দেশগুলো সমর্থন কিন্তু প্যালেস্টাইন পায় এবং ইসরায়েলও বুঝতে পারে যে আলোচনা চালাতে গেলে কিন্তু আরাফাতের সঙ্গেই চালাতে হবে, এবং পশ্চিমী দুনিয়াও সেটাই মনে করেছিল। কারণ তখন যে দ্বিতীয় শক্তিধর দেশ রাশিয়া, তখনকার দিনের যে সোভিয়েত ইউনিয়ন তখন অত্যন্ত ক্ষমতাশালী। তো এই সোভিয়েত ইউনিয়নকে যদি প্রভাব থেকে যদি আরব দুনিয়াকে সরিয়ে রাখতে হয়, তাহলে ইসরায়েলের কিন্তু এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। তো যাই হোক, 1978 সাল থেকে যে প্রচেষ্টা শুরু হয়েছিল সেটা শেষ পর্যন্ত ফলবতী হলো একটা অ্যাকর্ডে, যেটাকে বলে অসলো অ্যাকর্ড। অসলো অ্যাকর্ডটা কি? অসলো অ্যাকর্ডে দুটো হচ্ছে। 1993 সালে একটা হয়েছিল এগ্রিমেন্ট, সেটা হয়েছিল ওয়াশিংটনে। নাম হচ্ছে অসলো কিন্তু হয়েছে ওয়াশিংটন। কেন বলছি? আর দ্বিতীয়টা আরেকটা অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, সেটা হচ্ছে মানে ইজিপ্টের টাপা বলে একটা জায়গা আছে সেখানে। তো হোয়াই অসলো? আসলে আরাফাত চেয়েছিলেন যে গোটা পৃথিবীর কাছ থেকে গোপনে ইসরায়েল এর সঙ্গে একটা শান্তি আলোচনার জন্য যেন নরওয়ে একটা দৌত্য করে। তাদের প্রাথমিক নেগোসিয়েশন হয়ে যাওয়ার পর তারপর বিল ক্লিন্টনের হোয়াইট হাউসে কিন্তু এই তখন ইৎজাক রবিন, তার বিদেশমন্ত্রী সাইমন পেরেজ এবং আরাফাত এরা মিলে একটা চুক্তি করেন। সেই চুক্তিতে ঠিক হয় যে ওয়েস্ট ব্যাংকের এবং গাজা স্ট্রিপের যে অথরিটি সেটা কিন্তু প্যালেস্টিনিয়নদের হাতেই থাকবে। প্রাথমিকভাবে এই জিনিসটা হয়ে যাওয়ার পর তারপর 1995 সালে আরেকটা মোর ডিটেইলড একটা এগ্রিমেন্ট হয়। তাতে কোন কোন জায়গাতে কিভাবে প্রশাসনিক ব্যাপারটা প্যালেস্টিনীয়দের হাতে থাকবে আর কোনটা ইসরায়েলের হাতে থাকবে সেটা আর একটু ডিটেইলড এগ্রিমেন্ট হয়। তা সেই জন্য এটাকে বলে অসলো 1 অ্যান্ড অসলো 2 অ্যাকর্ড। এই অ্যাকর্ড হয়ে যাওয়ার পর সবথেকে বড় কথা হচ্ছে ইসরায়েলের একজন প্রেসিডেন্ট ইৎজাক রবিন, তিনি কিন্তু নিহত হলেন ইসরায়েলের এক্সট্রিমিস্ট একটা গোষ্ঠীর জঙ্গির হাতে। অর্থাৎ একবার গেলেন আনোয়ার সাদাত, দ্বিতীয়বার গেলেন ইসরায়েলের একজন প্রাইম মিনিস্টার। তাহলে বোঝাই যাচ্ছে যে শান্তি কিন্তু আসা অত সহজ নয়, এবং এরপরে যেটা দাঁড়ালো সেটা আরো ভয়ঙ্কর। যে ইসরায়েল তখন মনে করলো যদি আরাফাতকে নিউট্রালাইজ করতে হয় তাহলে আরাফাতের একটা কাউন্টার কাউকে কিন্তু খাড়া করতে হবে। তা সেটা কোনো ব্যক্তি বিশেষ না, একটা সংস্থা। হামাস হচ্ছে সেই ধরনের একটা সংস্থা যারা আত্মপ্রকাশ করেছিল একটা ধর্মীয় চ্যারিটেবল একটা সংগঠন হিসাবে, কিন্তু তাদের কাজ ছিল সবসময় একটা অ্যান্টি ইসরায়েল জিগির করে যে গণতান্ত্রিক বা মুক্তমানা যে আরাফাতের যে একটা অথরিটি সেটাকে চ্যালেঞ্জ করা, অর্থাৎ গৃহযুদ্ধ বাঁধানো।
ইতিহাসে দেখা গেছে যখনই কোনো গণতন্ত্রপ্রেমী কেউ আরবে নিজেদের প্রভাব বিস্তার করেছেন, তখন কোনো না কোনোভাবে তাকে কাউন্টার করার জন্য কিন্তু পশ্চিমী দুনিয়া কাউকে না কাউকে খাড়া করিয়েছে। যেমন নাজিবুল্লাহকে সরানোর জন্য কিন্তু ওসামা বিন লাদেন আবির্ভূত হয়েছিল। তিনিও কিন্তু পশ্চিমী দুনিয়ার একটি প্রোডাক্ট। তারপর ইরাকে যখন একটা লিবারাল গণতান্ত্রিক একটা ফোর্স উঠে আসছিল, প্রথমে সেটাকে দমন করার জন্য কিন্তু সাদ্দাম হুসেনের ডাক পড়ে। পরবর্তীকালে এই সাদ্দাম হুসেনকেই কিন্তু ইউজ করা হয়েছিল ইরানকে ঠান্ডা করার জন্য। এরা এই ওসামা বিন লাদেন বা সাদ্দাম, এরা সবাই কিন্তু পশ্চিমী দুনিয়ার ফসল। প্রথমে তাদের যে কাজ ছিল সে কাজ হয়ে যাওয়ার পর তারা কিন্তু যারা তাদের সৃষ্টি করেছেন তাদের এগেনস্টেই তাদের এই সমস্ত ফ্র্যাঙ্কেনস্টাইনদের কাজ শুরু হয়ে যায় এবং তাদেরকে নিধন করা হয়। এই হামাসরা হচ্ছেন এখন ঠিক সেরকম একটি সংস্থা, ইসরায়েলেরই সৃষ্টি। এখন ইসরায়েলেরই তারা হচ্ছে সব থেকে বড় শত্রু। কিন্তু মুশকিলটা হচ্ছে এরা যাদেরকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ কিনা প্যালেস্টাইনীয় যে সাধারণ মানুষ, তাদের অবস্থা কি? একটা এক্সটেন্ডেড প্রিজন বললেও কম বলা হয়। গাজা স্ট্রিপ লম্বায় 41 কিলোমিটার এবং চওড়ায় 10 কিলোমিটার একটা জায়গা। কম বেশি 360 থেকে 70 স্কোয়ার কিলোমিটার এরিয়াতে 25 লক্ষ লোকে থাকে এবং পার স্কোয়ার কিলোমিটারে কিন্তু 6150 জন মানুষের বাস পার স্কোয়ার কিলোমিটারে। তো এদের না আছে ইন্ডাস্ট্রি, না আছে কিছু। এদের পশ্চিম দিকে হচ্ছে ভূমধ্য সাগর, যে ভূমধ্য সাগর এর যে কোস্ট লাইন সেটা কিন্তু ইসরায়েল নিয়ন্ত্রণ করে। আবার এর যে দক্ষিণ দিকে রয়েছে মিশর, মিশরের সঙ্গে মিশর যেহেতু একবার সরে এসেছে, সেই জন্যে কিন্তু তারপর আর গাজা স্ট্রিপের সঙ্গে সে আর কোনো সম্পর্ক রাখেনি এবং ইসরায়েল যাতে সেখান থেকে ইনফিল্ট্রেট করতে না পারে তার জন্য তারা তাদের সীমান্ত সিল করে রেখে দিয়েছে। গাজা স্ট্রিপের বাকি যে অংশগুলো সবই তো ইসরায়েলের। ফলে হচ্ছে কি, একটা মনে হচ্ছে যেন জালিয়ানওয়ালাবাগের মতো একটা ছোট্ট একটা জায়গাতে এই পরিমাণ লোকে থাকে এবং একটা কারাগারে বন্দি। সেখানকার মানুষেরা নিজেদের জল পর্যন্ত নিজেরা তৈরি করতে পারে না। তাদের যে 25 লক্ষ মানুষের মধ্যে 10 লক্ষ মানুষ ডেইলি কিন্তু রেড ক্রস এবং অন্যান্য পৃথিবীর অন্যান্য অংশ থেকে আসা সাহায্যের ওপরে তাদের মানে খাদ্য ব্যবস্থা নির্ভর করে এবং জল এবং বিদ্যুতের জন্য তারা পুরোপুরিভাবে ইসরায়েলের ওপর নির্ভরশীল। এবং এটার যে ফল হয়েছে যে ইসরায়েলের ইন্ডাস্ট্রির জন্য যে চিপ লেবার তারা এই গাজা স্ট্রিপ থেকে আসে আর ওইদিকে ওয়েস্ট ব্যাংক থেকে আসে। অসহনীয় অবস্থা। এটাকে কাজে লাগিয়ে হামাস গোষ্ঠীরা কিন্তু বললো যে না, ইসরায়েলকে ট্যাগ দিতে হবে, ইসরায়েলকে ট্যাগ দিতে হবে। আরাফাত থাকলে হয়তো তিনি ব্যাপারটাকে অন্যভাবে ম্যানেজ করতেন, কিন্তু হামাসরা তো তাদের তো ধর্মান্ধ একটা গোষ্ঠী। তারা ধর্মের নামে সমস্ত কিছু করতে চায়। তারা গণতন্ত্র বা যে এই যে আধুনিক মুক্ত চিন্তা সেইভাবে তো তারা কিছু করতে চায় না। তার ফলে এইদিকে যেমন ব্লকের সৃষ্টি হলো ইসরায়েলের গাজার দিকে, অন্যদিকে দেখুন ওয়েস্ট ব্যাংকে কি হচ্ছে। ওয়েস্ট ব্যাংকের পরিস্থিতি আরও ঘোরালো। ইন্টারন্যাশনাল রুল অনুযায়ী এটা কিন্তু প্যালেস্টাইনীয়দের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আকাশ এবং স্থলভাগ, তার সীমানা সমস্ত কিছুই কিন্তু কন্ট্রোল করছে ইসরায়েল। এবং ওই ওয়েস্ট ব্যাংকের মধ্যেই কিন্তু রয়েছে আল আকসা বলে একটা মসজিদ, যেটা বলে মক্কা মদিনার পর মুসলিমদের সব থেকে পবিত্র জায়গা, পৃথিবীর তৃতীয় পবিত্রতম জায়গা মুসলিমদের জন্য। এই যে ইসরায়েলে 1 দশকের ওপর হয়ে গেল, নেতানিয়াহু কিন্তু সেখানকার প্রধানমন্ত্রী।
এই নেতানিয়াহু বর্তমানে প্রচুর দুর্নীতি এবং ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগে অভিযুক্ত এবং অত্যন্ত আনপপুলার ব্যক্তি। কিন্তু আমরা সবাই জানি যে আনপপুলার ব্যক্তিরাই কিন্তু সবসময় এই জাতীয়তাবাদের জিগির তুলে তাদের নিজেদের জায়গাটাকে সুরক্ষিত রাখেন এবং এর জন্য যে আল্ট্রা রাইট যে সমস্ত গোষ্ঠীগুলো আছে তাদের সঙ্গে কিন্তু কম্প্রোমাইজ করে যে সেন্টিমেন্ট যেটা তৈরি করেছেন যে যখনই কোনো সমস্যা হবে তখনই এই প্যালেস্টিনীয়দের ওপরে অ্যাটাক করো। ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টিনীয়দের জায়গা হিসেবে স্বীকৃত, কিন্তু সেখানে ইহুদিদেরকে পাঠানো হয়েছে, যাও তোমরা সেখানে গিয়ে ভালোভাবে থাকো, পরবর্তীকালে তোমাদের সেখানে পাট্টা বা এই ধরনের ব্যাপার ট্যাপার কিছু করে টরে দেওয়া হবে, যেটা ইউএনও রিজলিউশনের বিরোধী। এবং ইসরায়েল এই সমস্ত কাজ কেন করতে পারে? কারণ ইসরায়েলে যে পরিমাণ ম্যান পাওয়ার আছে, কোয়ালিটি ম্যান পাওয়ার, সেটা পৃথিবীর খুব কম দেশের আছে। এত নোবেল লরিয়েট, এত উন্নত জ্ঞান চর্চা, এত সমস্ত কিছু। এবং তেলের কারণে পশ্চিমী দুনিয়া চেয়েছিল যে আরবদের উপর শাসন করার জন্য ইসরায়েলে তাদের একটা লোকাল এজেন্ট থাকা দরকার। ইসরায়েল হচ্ছে সেই ধরনের একটা লোকাল এজেন্ট। এবং এই লোকাল এজেন্ট কি করে ফুলে ফেঁপে উঠলো? ফুলে ফেঁপে উঠেছে তার কারণটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা, এদের সবার সঙ্গে কিন্তু এদের এফটিএ আছে, অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। হোয়াট ইজ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট? ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে যে দুই দেশের কোনো জায়গাতেই কিন্তু পণ্য আদান প্রদানের জন্য কোনো রকম ট্যাক্স লাগবে না। জলপথ ছাড়া স্থলপথে কিন্তু ইসরায়েলের মাল পরিবহনে, পণ্য পরিবহনের কোনো সুবিধা নেই, কিন্তু তাতেও ইসরায়েলের বৈদেশিক বাণিজ্য কিন্তু মোটেও মার খাচ্ছে না। তার কারণটা হচ্ছে হাই টেকনোলজি এবং ইজি অ্যাক্সেস ইন দি ওয়াটারওয়েজ। আজকে দেখা যাচ্ছে যে ইসরায়েলের যে টোটাল জিডিপি 42,850 কোটি ডলার। এই ছোট্ট একটা দেশ, তার এই পরিমাণ, তার হচ্ছে জিডিপি। সেখানকার মানুষ 97% লিটারেট এবং তাদের বেশিরভাগের শিক্ষা দীক্ষা কিন্তু অত্যন্ত উঁচু মানের। কম্পিউটার, সফটওয়্যার, কমিউনিকেশন, তারপরে কেমিক্যাল, ফুড, এগ্রিকালচার, কোথায় কি নেই। এবং এদের বিক্রি বাটাও কিন্তু ভালোই হচ্ছে, কারণ পশ্চিমী দুনিয়াতে যখন শীত পড়ে তখন এখান থেকে এগ্রিকালচার প্রোডাক্টগুলো তো এক্সপোর্টেড হয়ে যায়। এবং সবথেকে বড় কথা, হাইটেক যে সমস্ত বিজনেস, ইসরায়েল কিন্তু গোটা পৃথিবীতে অলমোস্ট শীর্ষস্থানে। বললাম না, জ্ঞান চর্চাতে যদি কেউ উঁচু জায়গাতে থাকে তাহলে তার কতগুলো অ্যাডভান্টেজ। তো যাই হোক, তো নেতানিয়াহুর কথাতেই চলে আসি। তা তিনি তার রাজ্যটাকে তো চালাচ্ছিলেন ভালোই, ক্ষমতা কুক্ষিগত, দুর্নীতি এবং মোরাল ক্যারেক্টার সব কিছু নিয়ে নেতানিয়াহু কিন্তু অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল। এবং আস্তে আস্তে তার পপুলারিটি এমন জায়গাতে নেমে আসে যে তাকে কিন্তু এই যুদ্ধের একটা জিগির তুলে তাকে ক্ষমতা থাকতে হয়। তার জন্য তিনি কিন্তু আলট্রা যে সমস্ত গোষ্ঠী আছে, আলট্রা রাইটিস্ট যে সমস্ত গোষ্ঠী আছে, তাদের সঙ্গে হাত মিলিয়ে কিন্তু তারা ক্ষমতাটাকে দখল করে রেখেছেন। এবং এটা ঠিকই যে যতক্ষণ আরবরা আছে, ততক্ষণ প্যালেস্টিনরা আছে, ততক্ষণ পর্যন্ত তাদের ওপরে দোষ চাপিয়ে যুদ্ধের জিগির তুলে নিজের ক্ষমতাটাকে কুক্ষিগত করে রাখাটা সম্ভব। কিন্তু এই প্রথম দেখা গেল যে যিনি সবসময় এই অ্যান্টি প্যালেস্টিনীয় কথা বলতে অভ্যস্ত এবং কথায় কথায় 5 জন ইসরায়েলি মরলে 500 থেকে 1000 জন প্যালেস্টিনীয়কে মেরে ফেলা হয়, তো সেই ইসরায়েলের উপর এই বিভৎস অ্যাটাক 7 অক্টোবর কি করে ঘটলো? বিশেষজ্ঞরা যদিও বলছেন এর 3-4টে কারণ আছে। 1 নম্বর, যে তারা গাজার দিক থেকে কোনো রকম স্থলভাগ দিয়ে আক্রমণ আশা করেননি, কারণ সেখানে যে তাদের যে ডিফেন্স সিস্টেম সেটা এতটাই মজবুত, তারা আশা করেননি যে সেখান থেকে কোনো রকম অ্যাটাক আসতে পারে এবং সব কিছুই যন্ত্র নির্ভর হয়ে গেছিল।
এবং বিশেষজ্ঞরা এটাও বুঝতে পারছেন না যে কি করে এই গাজা থেকে অ্যাটাকটা শুরু হলো। এবং ইসরায়েলের যে একটা যে বিশেষ প্রতিরক্ষা যে আয়রন ডোম আছে, তা সেটা ফেল করলো কেন? অনেকেই বলে যে এর আগে গালফ ওয়ারে যখন ইরাক স্কাড ছুটত, তখন ইসরায়েলের প্যাট্রিয়ট গিয়ে সেটাকে ইন্টারসেপ্ট করত, ফলে ইসরায়েল কখনো ভাবেনি যে তাদের উপর মিসাইল অ্যাটাক হতে পারে। সেইখানে দেখা যাচ্ছে 20 মিনিটের মধ্যে 5,000 মিসাইল কিন্তু হামাসরা তাদের দিকে তাক করে মেরেছে, এবং তারপরে স্থল, জল, অন্তরিক্ষ সব জায়গা থেকে ইসরায়েলের উপর অ্যাটাক নেমে এলো। এবং এই অতর্কিত আক্রমণটা কিন্তু ইসরায়েল কল্পনাও করতে পারেনি। তার ফল যেটা হলো, 7 অক্টোবর সকালবেলা প্রথম ঘন্টার আক্রমণে প্রায় 1300 ইসরায়েলি মারা গেছে, তাদের মধ্যে অনেকেই সৈন্য, এবং প্রায় ততোধিক ব্যক্তিকেই কিন্তু অপহরণ করে হামাস জঙ্গিরা গাজাতে নিয়ে গেছে, এবং তাদের স্ট্র্যাটেজিক জায়গাতে হিউম্যান শিল্ড হিসেবে পোস্টিং করে রাখা আছে। যদি কখনো গ্রাউন্ড অ্যাটাক করে, তাহলে বলেই রেখেছে যে ইসরায়েলের অ্যাটাকে ইসরায়েলের প্রথম মারা যাবে, এবং তার জন্য কোনো রকম ওয়ার্নিং দেওয়া হবে না। ফলে পশ্চিমী দুনিয়ার যে রিয়াকশনটা, সেই রিয়াকশনটা কিন্তু অন্যান্য বারের তুলনায় এবারে বেশ কিছুটা নরম। তার কারণটা হচ্ছে যে পশ্চিমী দুনিয়ার বহু লোকও কিন্তু এই হোস্টেজদের মধ্যে আছেন, যাদেরকে এই হামাসরা কিন্তু হিউম্যান শিল্ড হিসেবে ইউজ করছে। তো মোটামুটি এই হচ্ছে ঘটনা পরম্পরা। এবং এরপরে সবাই যেটা ভাবছেন যে বেশি দিন স্থলে বা এই ধরনের মিসাইল অ্যাটাক করে তো হামাসরা চালাতে পারবে না, তাকে গেরিলা যুদ্ধের পথেই শেষ পর্যন্ত আসতে হবে। এই গেরিলা যুদ্ধের পথে গেলেও ইসরায়েলের যে প্রাথমিক অসুবিধা, সেটা হচ্ছে যে এই যে হোস্টেজরা আছে, এই হোস্টেজদের বেড়া পেরিয়ে ওপর থেকেও যদি বোমা বর্ষণ করা হয়, তাহলে কি বেছে বেছে শুধু প্যালেস্টাইনিয়ানরাই মারা যাবেন? তো ইসরায়েলের সামনেও কিন্তু প্রচুর সমস্যা আছে। আর এই যে জঙ্গি গোষ্ঠী যে হামাস, স্বাধীনতাকামী মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকে তারা কিন্তু অন্যভাবে ইউজ করছে। এবং অনেকেই অভিযোগ করে যে ইরান কিন্তু হামাসদেরকে ফিন্যান্স করছে এবং তাদের প্ল্যানিংয়ে সাপোর্ট করছে, এবং ইরানের পিছনে পিছনে কিন্তু আজকে যদি বৈদেশিক যে দপ্তরগুলোর যে মন্তব্যগুলো ভেসে আসছে, তাতে দেখা যাচ্ছে যে আমেরিকা বা ন্যাটো যে ধরনের মতামত দিচ্ছে, রাশিয়া বা চীনের মতামত কিন্তু তার থেকে অনেকটাই নরম। ফলে এটাও মনে করার কোনো কারণ নেই যে হামাসটা পুরোপুরিভাবে বিচ্ছিন্ন, তাদের পিছনেও কিন্তু একটা সিস্টেম কাজ করছে। ফলে এই সমস্যার যে খুব একটা আশু সমাধান আগামী কয়েকদিনে আমরা দেখতে পাবো, এটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু ইসরায়েলের ব্যাপারে যারা অভিজ্ঞ, তারা বলেন যে হামাসদেরকে শায়েস্তা তো ইসরায়েল অতি অবশ্যই করবে, কিন্তু অ্যাট হোয়াট কস্ট, সেটা দেওয়ার জন্য কি আমরা প্রস্তুত? এই যে নিরীহ যে প্যালেস্টিনীয়রা যারা জেলখানার মধ্যে আছেন, জালিয়ান ওয়ালাবাগের মতো কন্ডিশনে, মরলে তো তারাই মরবেন। অতএব ইসরায়েল ভালো, অভিমন্যুর মতো ইসরায়েলকে কেন অ্যাটাক করছে, বা ইসরায়েলি বা এই প্যালেস্টাইনিয়ানদের উপর অ্যাটাক করে হামাসরা যে এই যে মিছিমিছি একটা সংকট ডেকে নিয়ে এলো, কাকে দোষ দেবেন? এ ব্যাপারে প্রত্যেকের নিজস্ব মতামত। এপিসোডটা এখানে শেষ করি। কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি, জানি না সবকটা তথ্য ঠিক মতো দিতে পারলাম কিনা।
আপনাদের অভিমত জানাবেন। এর পরবর্তী যে এপিসোডটা সেটাও ইসরায়েল নিয়ে করার ইচ্ছা আছে। আপাতত নমস্কার।